আজ এমন একটা মুভি এক্সপ্লেইন করব যেটার এন্ডিং আপনি আগে থেকে কিছুতেই কল্পনা করতে পারবেন না। শুরুতে মনে হবে কাহিনী তো নর্মাল ভাবেই চলছে, কিন্তু গল্প যতই সামনে এগোবে আপনি ভাবতে বাধ্য হবেন যে এসব হচ্ছেটা কি। একজন ভয়ঙ্কর টেররিস্ট যে কলেজ হোস্টেলে বোম ব্লাস্ট করে ১৩ জন স্টুডেন্টকে মেরে ফেলেছে, সে জেল থেকে পালিয়ে একটা আবাসিক বিল্ডিংয়ে ঢুকে পড়ে। সেই টেররিস্ট বিল্ডিংয়ে থাকা একজন মহিলাকে জিম্মি করে পুলিশকে দিয়ে তার কিছু দাবি পূরণ করাতে চায়। কিন্তু সে তো জানেই না যে মহিলাকে সে জিম্মি করেছে আসলে সেই মহিলা হলো একজন মানসিক রোগী। মহিলাটির হাজবেন্ড তার ওয়াইফের জিম্মি হওয়ার কথাটা জানতে পেরে তাকে বাঁচানোর জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। তবে হাজবেন্ড তার ওয়াইফকে বাঁচানোর জন্য যেই সেই টেররিস্টের কাছে যায়, তখনই কেউ গুলি চালিয়ে মহিলাটিকে মেরে ফেলে। টেররিস্ট বলছে মহিলাটির হাজবেন্ডই তাকে মেরেছে, আর হাজবেন্ড বলছে টেররিস্ট টাকার জন্য গুলি করে তার ওয়াইফকে মেরে ফেলেছে। এই মুভিতে থাকা প্রত্যেকটি মানুষের এই খুনের সাথে আলাদা আলাদাভাবে সম্পর্ক আছে, তবে মহিলাটির আসল খুনিকে সেটা আপনি কিছুতেই ভাবতে পারবেন না। এই মুভির পরতে পরতে আছে এমন সব টুইস্ট যা কাহিনীকে অনেক ইন্টারেস্টিং আর ইউনিক বানায়। মুভিটির ফুল এক্সপ্লেনেশনটি দেখবেন, আশা করছি কাহিনীটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেন করব একটি সাইকো থ্রিলার মুভি যার নাম হলো ধোকা রাউন্ড ডি কর্নার। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে ইয়াথার্থ সিনহা নামে একজন লোককে দেখানো হয়। সে তার ওয়াইফ সাচিকে নিয়ে ব্যাঙ্গালোরে থাকে। ইয়াথার্থ সাচি একজন আরেকজনকে অনেক ভালোবাসে। তাদের সাংসারিক জীবন বেশ ভালোই চলছে, কিন্তু যতই দিন যেতে থাকে তাদের দুজনের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা হওয়া শুরু হয়। শেষ পর্যন্ত ঝামেলা এতই বেড়ে যায় যে একদিন সাচি ইয়াথার্থের কাছে ডিভোর্স চেয়ে বসে। সাচি বলে, আমি ইউকের ভিসা পেয়ে গেছি, আজ বিকালের মধ্যে তুমি তোমার ডিসিশন জানিয়ে দেবে। এটা শুনে ইয়াথার্থ হ্যাঁ বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সে কারে বসে সাচির সাইকিয়াট্রিস্ট বিদ্যাকে কল করে। ইয়াথার্থ বিদ্যাকে বলে, সাচি আমার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। এটা শুনে বিদ্যা বলে, তুমি ধৈর্য ধরো, ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। বিদ্যার সাথে কথা বলা শেষ করে ইয়াথার্থ তার অফিসে চলে আসে। কিছুক্ষণ পরে অফিসের বস তাকে ডেকে বলে, আমাদের এক ইম্পর্টেন্ট ক্লায়েন্টের সাথে মিটিং করতে তোমাকে সিঙ্গাপুরে যেতে হবে। কিন্তু ইয়াথার্থ বলে, সরি স্যার, আমার এখানে অনেক জরুরি কাজ আছে, আমি আমার ওয়াইফকে একা রেখে কোথাও যেতে পারবো না। তখনই নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজে বলা হয় একজন টেররিস্ট শহরের একটা বিল্ডিংয়ে ঢুকে পড়েছে। সেই টেররিস্টের নাম হলো হাকবুল। একই সাথে ১৩ জন মানুষকে খুন করার অপরাধে তাকে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছিল। অফিসের সবাই অনেক আগ্রহ নিয়ে নিউজ দেখছে দেখে ইয়াথার্থ এসে তার কলিগকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে। সেই কলিগ বলে, ৬ মাস আগে একজন খুনিকে ধরে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু আজ সে জেল থেকে পালিয়ে একটা বিল্ডিংয়ে ঢুকে পড়েছে। এরপর নিউজে যখনই সেই বিল্ডিংটা দেখানো হয়, বিল্ডিংটা দেখেই তো ইয়াথার্থের পায়ের নিচের মাটি সরে যায়। সে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য অফিস থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে সে সাচিকে বারবার কল করে, কিন্তু সাচি কল আর রিসিভ করছে না। এবার ইয়াথার্থ খুব স্পিডে গাড়ি চালিয়ে তার বিল্ডিংয়ের নিচে পৌঁছে যায়। সে একজন কনস্টেবলকে এসে বলে, আমি এই বিল্ডিংয়েই থাকি, প্লিজ আমাকে বিল্ডিংয়ের ভেতরে যেতে দিন। সেই কনস্টেবল তার বসের থেকে পারমিশন নিয়ে ইয়াথার্থকে সামনে যেতে দেয়। এই কেসটাকে হ্যান্ডেল করার জন্য সেখানে এসিপি হরিশ চন্দ্র এসেছে। এসিপি সেই বিল্ডিংয়ের ওয়াচম্যানকে ধরে খুব মারছে, কারণ যখন সেই টেররিস্ট বিল্ডিংয়ের ভেতরে ঢুকেছিল তখন ওয়াচম্যান তার ফোন নিয়ে বিজি ছিল। এদিকে একজন কনস্টেবল ইয়াথার্থকে এসিপির কাছে নিয়ে আসে। ইয়াথার্থ এসিপিকে অনেক রিকোয়েস্ট করে বলে, প্লিজ আমাকে আমার বাড়িতে যেতে দিন। কিন্তু এসিপি ইয়াথার্থকে শান্ত করে তাকে কন্ট্রোল রুমে নিয়ে আসে। এসিপি তাকে জিজ্ঞেস করে, আপনার বাড়িতে কে কে থাকে। ইয়াথার্থ বলে, আমি, আমার ওয়াইফ সাচি আর একজন মেইড আছে। সেই মেইড সারাদিন আমার ওয়াইফের সাথেই থাকে। এবার এসিপি বলে, আপনার মেইড তো প্রায় ১ ঘন্টা আগে বিল্ডিংয়ের বাইরে গেছে। এই কথা শুনে ইয়াথার্থ খুব অস্থির হয়ে যায়। সে খুব টেনশন নিয়ে বলে, তার মানে আমার ওয়াইফ এখন একা আছে, আমাকে প্লিজ বিল্ডিংয়ের ভেতরে যেতে দিন। এবার এসিপি ইয়াথার্থকে বলে, আপনার ওয়াইফ একা নয়, আপনার এই ফ্ল্যাটে তার সাথে লস্করের একজন টেররিস্টও আছে, আর সেই টেররিস্টের কাছে আছে 9mm এর একটা গান। এরপরেই দেখা যায় ইয়াথার্থদের ফ্ল্যাটে হাকবুল নামের একজন টেররিস্ট সাচিকে গান দেখিয়ে জিম্মি করে রেখেছে।
সে সাচিকে জোরে একটা থাপ্পড় দিয়ে বলে, যা আমার জন্য পানি নিয়ে আয়। সাচি যখন পানি আনতে যায় তখনই বিল্ডিংয়ের বাইরে থেকে এসিপি মাইক দিয়ে হাকবুলকে বলে, চুপচাপ সারেন্ডার করে পুলিশের গাড়িতে এসে বস, না হলে আমরা যদি ওপরে আসি তাহলে তুই সোজা অ্যাম্বুলেন্সে মর্গে পৌঁছে যাবি। এটা শুনে হাকবুল সাচিকে জানালার কাছে নিয়ে গিয়ে বলে, আমার তো আগে ফাঁসির সাজা হয়ে গেছে, কিন্তু তোমরা যদি কোনো চালাকি করো তাহলে আমি একেও মেরে ফেলব। আমি তোমাদের 1 ঘন্টা সময় দিচ্ছি। এই 1 ঘন্টার মধ্যে আমার সাথে জিবরানকে এখানে নিয়ে এসো। তখন এসিপি বলে, কিন্তু জিবরান তো গত 6 মাস ধরে পলাতক। হাকবুল বলে, আমি জানি তুমিই তাকে কোথাও লুকিয়ে রেখেছ। 1 ঘন্টার মধ্যে তাকে এখানে নিয়ে এসো, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। এটা শুনে ইয়াথার্থ এসে এসিপিকে বলে, প্লিজ জিবরানকে এখানে নিয়ে আসুন, না হলে সে আমার ওয়াইফের কোনো ক্ষতি করে দেবে। এবার এসিপি খুব রেগে গিয়ে চিৎকার করে বলে, আরে কেউ একে এখান থেকে নিয়ে যাও তো। তখন থেকে একেবারে মাথা খারাপ করে দিচ্ছে। কিছুক্ষণ পরে এসিপি এসে ইয়াথার্থকে ধমক দিয়ে বলে, আপনার কি মনে হয় এই টেররিস্ট দিল জেলে মুভির অজয় দেবগন যে শুধু কথা শুনেই সারেন্ডার করে দেবে? এ হলো সত্যিকারের টেররিস্ট। একে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা আমাকে শেখাতে আসবেন না। এদিকে নিউজ চ্যানেলের লোকেরা বলছে, বিল্ডিংয়ের ভেতরে যে টেররিস্ট আছে তাকে পাকিস্তান থেকে পাঠানো হয়েছে, কিন্তু এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ নাকি সবাইকে মিথ্যে কথা বলছে। এই টেররিস্টের কাছে শুধু ছোট বন্দুক না, AK-47ও আছে। সবগুলো চ্যানেলে যখন এই সব নিউজ দেখানো হচ্ছে তখন বিল্ডিংয়ের ভেতরে হাকবুলও সেই নিউজগুলো দেখতে পায়। সে হাসতে হাসতে সাচিকে বলে, নিউজ চ্যানেলের লোকেরা তো নিজেদের ইচ্ছে মতোই খবর বানাচ্ছে, কিন্তু তুমি কোনো চালাকি করো না। সাচি বলে, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে মেরে ফেলো। তোমার দাবি যদি পুলিশ মেনে নেয় তাহলেও যাওয়ার আগে আমাকে মেরে ফেলো। এটা শুনে হাকবুল বলে, তোমার তো দেখি মরার খুব ইচ্ছা। আজ পর্যন্ত তোমার বডিতে কি কোনো আঁচড় লেগেছে? তুমি কি জানো মরার সময় কিরকম ভয়ঙ্কর কষ্ট হয়? সাচি বলে, আমার হাজবেন্ড দিনে কয়েকবার আমাকে মেরে ফেলে, তাই তুমি না হয় একেবারেই আমাকে মেরে ফেলো। এদিকে দেখা যায় ইয়াথার্থ এসিপিকে অনেক বোঝানোর চেষ্টা করছে যে ঠিক সময়ে আমি ওপরে না গেলে তাদের দুজনেরই জীবন চলে যেতে পারে। ওই টেররিস্টের সাথে যে মহিলা আছে তার ডিলিউশনাল ডিসঅর্ডার নামের একটা রোগ আছে, তাও আবার সেই রোগ অ্যাডভান্স স্টেজে। এই রোগের কারণেই আমার ওয়াইফ যার সত্যিকারে হয় না সেটাকেও সত্যি ভেবে নেয়। আজ সকালেও সে আমার সাথে ঝগড়া করছিল কারণ আমি নাকি 3 মাস ধরে ডিভোর্স পেপারে সাইন করছি না, কিন্তু আমাদের মধ্যে এর আগে এমন কোনো কথাই হয়নি। এমনকি সে তার সাইকোলজিস্টকে আমার গার্লফ্রেন্ড মনে করে। প্রতিদিন এই সব কথা নিয়ে সে আমার সাথে ঝগড়াও করে। এদিকে দেখা যায় সাচি হাকবুলকে বলছে, আমার হাজবেন্ড তার গার্লফ্রেন্ডকে আমার ডক্টর বানিয়েছে। তারা দুজনে মিলে সবার কাছে আমাকে পাগল প্রমাণ করতে চায়। তুমি তো এত সময় ধরে আমাকে দেখছো, তাহলে তুমিই বলো তোমার কি আমাকে পাগল মনে হয়? এই সব শুনে হাকবুল বলে, এত প্রবলেম হলে তোমার হাজবেন্ডকে ছেড়ে দিচ্ছ না কেন? সাচি বলে, সে আমাকে ছেড়ে দিলে আমার নামে যেসব প্রপার্টি আছে সেগুলো কিভাবে পাবে? এবার হাকবুল বলে, আমার তোমাদের লাইফ নিয়ে কিচ্ছু যায় আসে না। আমার নিজেরই জীবনের দফারফা হয়ে আছে। তাই এখন চুপ করে বসে থাকো আর আমার মাথা খাওয়া বন্ধ করো। এদিকে একজন কনস্টেবল ইয়াথার্থের মেইটকে ধরে এসিপির কাছে নিয়ে আসে। মেইটকে দেখে ইয়াথার্থ তাকে জিজ্ঞেস করে, তুমি বাসার দরজা খোলা রেখে কোথায় চলে গিয়েছিলে? মেইট বলে, ম্যাডামই তো আমাকে বাজারের লিস্ট দিল। ম্যাডামের জিনিস আনতেই তো বাজারে গিয়েছিলাম। এবার ইয়াথার্থ এসিপিকে বলে, স্যার আপনি নিজেই মেইটকে জিজ্ঞেস করুন আমার ওয়াইফ অসুস্থ কিনা। তাকে ঠিক সময় মতো ওষুধ দিতে হয়। এটা শুনে মেইডও এসিপিকে বলে, স্যার এখন তো ম্যাডামকে দুপুরের ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে। ইয়াথার্থ বলে, সাচি সবসময় ওষুধ খাওয়ার সময় অনেক জেদ করে, তাই তাকে অন্য খাবারের সাথে মিশিয়ে ওষুধ খাওয়াতে হয়, কিন্তু ওষুধ খাওয়াতে লেট হয়ে গেলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। এরপরেই দেখা যায় পিএম এর সেক্রেটারি সেখানের কমিশনারকে কল করেছে। সেক্রেটারি কমিশনারকে বলে, পরিস্থিতি কন্ট্রোল করার জন্য আমরা দিল্লি থেকে স্পেশাল পুলিশ ফোর্স পাঠাচ্ছি। কিন্তু কমিশনার বলে, না না, তার কোনো প্রয়োজন নেই। আমার বেস্ট অফিসার এই কেসটাকে হ্যান্ডেল করছে। আমাকে শুধু 2 ঘন্টা সময় দিন। 2 ঘন্টার মধ্যেই আমরা সেই টেররিস্টকে ধরে ফেলব। এদিকে হাকবুল পুলিশকে জিজ্ঞেস করে, আমার সাথে জিবরানের কি খবর? তাকে সসম্মানে গাড়িতে করে এখানে নিয়ে এসো। এরপর সে পুলিশকে ভয় দেখানোর জন্য একটা গান ফায়ার করে। এদিকে কমিশনার এসিপিকে কল করে বলে, পিএম এর সেক্রেটারি খুব রেগে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি কিছু করো।
আমাদের কাছে মাত্র 2 ঘন্টা সময় আছে। যদি দিল্লি থেকে স্পেশাল ফোর্স চলে আসে তাহলে ভেবে দেখো আমাদের ডিপার্টমেন্টের কত বড় বদনামি হবে। সেই সময় বিল্ডিংয়ের ভেতরে হাকবুল সাচিকে বলে, তোমাদের দেখে মনে হয় তোমাদের মতো মানুষদের কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু আসলে তোমাদের কাছে বাড়ি গাড়ি টাকা ছাড়া আর কিছুই নেই। সাচি বলে, দুনিয়াতে এমনি মিথ্যে সত্যির মুখোশ পরে ঘুরে বেড়ায়। সবাই শুধু আমার হাজবেন্ডের কথাই বিশ্বাস করে। তারা দুজনে কথা বলছে, ঠিক তখনই বাড়ির টেলিফোনটা বেজে ওঠে। হাকবুল কলটা রিসিভ করেই দেখে সাচির হাজবেন্ড ইয়াথার্থ কল করেছে। ইয়াথার্থ তাকে বলে, আমার ওয়াইফের সাইকোলজিক্যাল প্রবলেম আছে। প্রতি 6 ঘন্টা পরে পরে তাকে ওষুধ খাওয়াতে হয়। এখন তার দুপুরের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু সে কখনোই নিজের ইচ্ছায় ওষুধ খাবে না। তাই আপনাকে কোনো কিছুর সাথে মিশিয়ে তাকে ওষুধটা খাওয়াতে হবে। আমার বেডরুমে যে ওয়াশরুমটা আছে তার সুইচ বোর্ডের পেছনে ওষুধটা লুকিয়ে রেখেছি। আপনি যদি ওষুধটা তাকে না খাওয়ান তাহলে উল্টো আপনিই বিপদে পড়ে যাবেন। তবে হাকবুল বলে, এসিপিকে বলুন জিবরানকে তাড়াতাড়ি নিয়ে আসতে। এরপর আপনি নিজেই এসে আপনার ওয়াইফকে ওষুধ খাইয়ে দেবেন। এদিকে ওষুধের কথা শুনে সাচি জিজ্ঞেস করে, সে ওষুধগুলো কোথায় লুকিয়ে রেখেছে। ওই ওষুধগুলো আমাকে সুস্থ করার জন্য না, উল্টো আমাকে পাগল বানানোর জন্য খাওয়ায়। হাকবুল রেগে গিয়ে বলে, তোমাদের শহরে ভালো মানুষরা থাকেই না, সবগুলো এক একটা ফ্রড। সাচি বলে, কিন্তু আমি তো ফ্রড না। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে পরীক্ষা করে দেখতে পারো। হাকবুল বলে, ঠিক আছে, যাও আমার জন্য চা বানিয়ে আনো। তবে মনে রেখো, যা আমার জন্য আনবে সেটা তোমাকেই আগে খেতে হবে। এদিকে ইয়াথার্থ এসিপিকে জিজ্ঞেস করে, এই জিব্রানটাকে, তাকে এখানে আনছেন না কেন? এসিপি বলে, কারণ সে অনেক আগে পুলিশ কাস্টডি থেকে পালিয়ে গেছে। ইয়াথার্থ অস্থির হয়ে বলে, আমার ওয়াইফকে ওষুধ না খাওয়ালে যে কোনো সময় তার ব্রেইনের ফিউজ উড়ে যাবে। একবার আমরা দুজনে ডক্টরের সাথে বসে কথা বলছিলাম, তখনই কেন জানি না সাচির মনে হয় ডক্টরের সাথে আমার অ্যাফেয়ার চলছে। সে তো হঠাৎ করেই খুব রেগে যায় আর ডক্টরের ওপরে জিনিসপত্র ছুটতে শুরু করে। সেদিন তার ডক্টরের মাথায়ও খুব জোরে আঘাত লেগেছিল। ওই দিন থেকেই সাচি ভাবতে শুরু করে ডক্টর বিদ্যা হলো আমার গার্লফ্রেন্ড। তার যাই মনে হয় সেগুলোকেই সে সত্যি ভাবতে থাকে। সব শুনে এসিপি বলে, তার মানে তো তারা দুজনে একই রকম ডেঞ্জারাস। এদিকে সাচিও হাকবুলকে তার নিজের কাহিনী শোনাচ্ছে। সে বলে, একদিন আমি মার্কেট থেকে বাড়ি ফিরে দেখি ইয়াথার্থ বেডরুমে শুয়ে আছে। আমি যেই রুমের ভেতরে ঢুকি তখনই সেই ডক্টর আমাদের বাথরুম থেকে বের হয়ে আসে। আমাকে দেখেই তো সে বাহানা দিতে শুরু করে যে আমি তো তোমার সাথেই দেখা করতে এসেছি। সেই সময় ইয়াথার্থ কিছু একটা বলে আমাদের মেয়েটকেও বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছিল। এসব দেখে আমি তো খুব রেগে গিয়ে তার মাথায় একটা পেপার ওয়েট ছুঁড়ে মেরেছি, আর ডক্টরের মাথায় অনেক আঘাতও লাগে। সব কথা শুনে এবার হাকবুল বলে, জানেন ম্যাডাম, অপরিচিত কারো উপরে বিশ্বাস করতে নেই, আর পরিচিত লোকের ওপর তো কিছুতেই না। কাশ্মীরে আমি আমার আপন চাচার সাথে থাকতাম। একদিন চাচা আমাকে ডেকে বলল, তোমার জন্য মুম্বাইয়ে একটা কাজ খুঁজেছি। এটা শুনে তো আমিও মুম্বাইয়ে চলে এলাম। নতুন শহরে এসে দেখি সব নতুন নতুন লোক। চাচাই আমাকে থাকার জন্য মোহাম্মদ আলী রোডে একটা বাসাও ঠিক করে দিয়েছিল। মুম্বাইয়ে যাওয়ার পর আমার দুজন বন্ধুও হয়। সেখানে আমাকে কুরিয়ারের কাজ করতে হতো। আমি তো খুব মন দিয়েই আমার কাজ করছিলাম। আমার লাইফও অনেক ভালো চলছিল। এক জায়গা থেকে জিনিস নিয়ে আসা আর অন্য জায়গায় জিনিস পৌঁছে দেয়া, এরপর আবার সেখান থেকে জিনিস নিয়ে অন্য জায়গায় ডেলিভারি দেয়া, এভাবেই চলছিল দিন। একদিন আমি একটা পার্সেল পাই যেটা বয়েজ হোস্টেলে ডেলিভারি দিতে হবে। প্রতিদিনের মতো সেদিনও আমি হোস্টেলে গিয়ে পার্সেলটা ডেলিভারি দিয়ে আসি। কিন্তু পরের দিনই সে বয়েজ হোস্টেলে অনেক বড় একটা বোম ব্লাস্ট হয়। আমি যে পার্সেলটা দিয়েছি সেটার ভিতরেই নাকি বোমা ছিল। তাই পুলিশ ভেবেছে আমিই টেররিস্ট। এসিপি হরিশচন্দ্র এসে আমাকে আর আমার ফ্রেন্ড জিব্রানকে ধরে নিয়ে যায়। যে আমাকে পার্সেলটা দিয়েছিল সেও আমাকে চিনতে অস্বীকার করে। একটানা ২০ দিন ধরে পুলিশ আমাকে খুব মেরেছে। মার খাওয়া থেকে বাঁচার জন্য একদিন আমি অপরাধ স্বীকার করে নেই। এবার হাকবুলের এমন করুণ কাহিনী শুনে সাচির তো তার জন্য অনেক মায়া হয়। সে ধীরে ধীরে হাকবুলের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। এবার হাকবুল জানালার কাছে এসে চিৎকার করে পুলিশকে বলে, জিব্রানের সাথে সাথে আমার ৫০ লক্ষ টাকাও চাই। সরকার যদি টাকা দিতে না পারে তাহলে এই ম্যাডামের হাজবেন্ডকে বলো টাকা দিতে। তখনই দেখা যায় সাচি হাকবুলের একেবারে কাছাকাছি চলে এসেছে। এদিকে এসিপি সবাইকে বলছে, যাই হোক না কেন আমরা কোনোভাবেই একজন টেররিস্টের সাথে কোনো রকমের সমঝোতা করব না।
ইয়াথার্থ এসিপিকে বলে, আমরা তাকে টাকাটা দিয়ে দিলে অ্যাটলিস্ট সে আমার ওয়াইফের তো কোনো ক্ষতি করবে না। সে হয়তো টাকাটা নিয়ে চলে যাবে। সরকারের কথা বাদ দিন, টাকা আমি দিয়ে দিচ্ছি। তখন এসিপি ইয়াথার্থকে বলে, এই মুহূর্তে সিচুয়েশন আমাদের কন্ট্রোলে নেই। এই ছেলেটা ১৩ জন নির্দোষীর জীবন নিয়েছে। টাকা দিয়ে দিলেও সে তোমার ওয়াইফকে জীবিত ছাড়বে না। ১ বছর আগে কাশ্মীর থেকে ছেলেটা মুম্বাইয়ে কাজের জন্য আসে। কলেজের কিছু বখাটে ছেলে মিলে তাকে টেররিস্ট বলে র্যাগিং করতে করতে ছেলেটাকে খুব বিরক্ত করত। আর তারই বদলা নেয়ার জন্য তার চাচা তাকে টেররিস্টের ট্রেনিং দিয়ে আবার মুম্বাইয়ে পাঠায়। ছেলেটা কাশ্মীরে লস্কর গ্রুপ থেকে ট্রেনিং নিয়েছিল। এরপর সে তার ২ সাথীর সাথে মিলে মারাত্মক একটা প্ল্যান বানায়। মুম্বাইয়ে এসে সে কুরিয়ারের বাহানা করে বিভিন্ন জায়গা থেকে বোমা বানানোর সব সামগ্রী কালেক্ট করতে থাকে। মুম্বাইয়ে আসা থেকে শুরু করে কলেজের হোস্টেলে বোম ব্লাস্ট পর্যন্ত সব কাজ সে নিজেই করেছে। কলেজের সিকিউরিটি গার্ড তাকে চিনে ফেলে, না হলে তো সে কোনোদিন ধরাই পড়ত না। এই বোম ব্লাস্টের কেসটা আমি হ্যান্ডেল করছিলাম। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করে আমরা ছেলেটার একটা স্কেচ বানাই। এরপর মোহাম্মদ আলী রোডের একটা বাসা থেকে ছেলেটা আর তার এক বন্ধুকে অ্যারেস্ট করা হয়। এদিকে দেখা যায় সাচি তো হাকবুলকে একেবারেই তার ফাঁদে ফেলে দিয়েছে। তবে সে এটা তার মানসিক রোগের কারণে করছে নাকি হাকবুলের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য করছে, সেটা আমরা কাহিনী শেষেই জানতে পারব। সাচি যখন হাকবুলের একেবারে কাছাকাছি চলে আসে, তখন ভুল করে হাকবুল একটা গুলি চালিয়ে দেয়। গুলির শব্দ শুনে এসিপি হাকবুলকে জিজ্ঞেস করে, তুমি গুলি কেন চালিয়েছ? এসিপি তাড়াতাড়ি কন্ট্রোল রুমে গিয়ে হাকবুলকে কল করে। হাকবুল বলে, এখানে সব ঠিক আছে, আমি ভুল করে গুলি চালিয়ে ফেলেছি। এদিকে সাচি হাকবুলকে ফাঁসানোর সব রকম চেষ্টা করে যাচ্ছে। হাকবুল সাচিকে তার জন্য পানি আনতে বলে। সাচি যখন কিচেনে পানি আনতে যায়, তখন হাকবুল এসে তাকে বলে, তুমি কি আমার সাথে কাশ্মীরে যাবে? এই কথা শুনে সাচিও তার সাথে কাশ্মীরে পালিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এবার সাচি বলে, তুমি আমার ওপর গান পয়েন্ট করে আমাকে নিচে নিয়ে যাও, কিন্তু তোমার গানে কোনো গুলি থাকবে না। তবে এই কথাটা শুধুমাত্র আমরা দুজন ছাড়া আর কেউ জানবে না। আমি তোমার সামনে থাকব, তাই কেউ তোমার ওপরে গুলিও চালাবে না। এরপরেই আমরা গাড়িতে উঠে এখান থেকে পালিয়ে যাব। সাচির এমন প্ল্যান শুনে হাকবুলও তাদের দুজনের ফিউচার নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। সে তার গান থেকে সবগুলি বের করে ফেলে দেয়। এরপর সে খালি গানটা সাচির মাথায় ঠেকিয়ে তাকে নিয়ে নিচে চলে আসে। হাকবুল এসিপিকে বলে, সবাইকে বলো তাদের গান নিচে রেখে দিতে, তা না হলে আমি ম্যাডামকে গুলি করে তার খুলি উড়িয়ে দেব। আর এই ম্যাডামের হাজবেন্ডকে বলো তাড়াতাড়ি এখানে তার গাড়িটা নিয়ে আসতে। কিন্তু তখনই সাচি চিৎকার করে বলে, এর গানে কোনো গুলি নেই, গানটা এখন খালি। এটা বলেই সাচি হাকবুলকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু হাকবুল গ্লাসের দরজা ভেঙে ভাঙা টুকরো দেখিয়ে সাচিকে আটকিয়ে ফেলে। সে খুব রেগে গিয়ে বলে, আমার সাথে চালাকি, এর ফল সবাইকে ভুগতে হবে। এরপর হাকবুল সাচিকে নিয়ে আবার বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। এই খবরটা যখন পিএম এর সেক্রেটারি জানতে পারে, সে আবার কমিশনারকে কল করে। সেক্রেটারি বলে, আমি এবার আর স্পেশাল ফোর্সকে সেখানে যাওয়া থেকে আটকাতে পারবো না। কমিশনারও সাথে সাথে কল করে এই কথাটা এসিপিকে জানায়। সবকিছু শুনে ইয়াথার্থ এসিপিকে বলে, যদি সরকার কিছু নাই করতে পারে তাহলে আমাকে বলুন, আমি ৫০ লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু এবারেও এসিপি ইয়াথার্থকে না করে দেয়। তাই এবারে ইয়াথার্থ খুব ক্ষেপে গিয়ে এসিপির সাথেই রাগারাগি করতে থাকে। তাদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এসিপি ইয়াথার্থকে ধরে বাইরে নিয়ে গিয়ে আটকে রাখতে বলে। এবার ইয়াথার্থ এসিপিকে ধমকি দিয়ে বলে, আমি মিডিয়ার সামনে গিয়ে বলে দেব মুম্বাই পুলিশ কোনো কাজেরই না। এখন আমি এই কেসের জন্য স্পেশাল ফোর্স চাই। এসব বলতে বলতে ইয়াথার্থ তার ওয়াইফের জন্য কান্না করতে থাকে। সে বলে, আমার ওয়াইফের মানসিক অবস্থা ঠিক নেই, সে যে কোনো সময় মারাও যেতে পারে। এটা শুনে এসিপি তাকে অনেক বোঝায় যে এখন আমাদের নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নয়। এখনও এমন কোনো পরিস্থিতি আসেনি যে একজন টেররিস্টকে টাকা দিতে হবে। কিন্তু একটা বিষয়ে মাথায় আসছে না, সে কেন খালি গান নিয়ে নিচে নেমে এসেছিল। এটা করার পেছনে তার উদ্দেশ্যটা কি? ইয়াথার্থ বলে, এটা ছেলেটা করেনি, এই প্ল্যানের পেছনে নিশ্চয়ই সাচির হাত আছে। এদিকে দেখা যায় হাকবুল সাচিকে বিশ্বাস করার জন্য নিজের নির্বুদ্ধিতাকেই দুষতে থাকে। সে সাচিকে জোরে একটা থাপ্পড় লাগায়। সে চিৎকার করে বলে, তুমি তোমার জালে ফাঁসিয়ে আমাকে ধরিয়ে দিতে চেয়েছিলে, আমাকে কি বোকা বানাতে চেয়েছিলে? কিন্তু এবার সাচি অবাক হয়ে বলে, তুমি কে? আর আমার বাড়িতেই বা কিভাবে ঢুকলে?
সাচির এমন উল্টাপাল্টা কথা শুনে হাকবুল তো ক্ষেপে গিয়ে সাচিকে টেনে হিঁচড়ে একটা চেয়ারে এনে বসায় আর তার হাতগুলো চেয়ারের সাথেই বেঁধে ফেলে। সে গান দেখিয়ে সাচিকে বলে, তুমি মরতে চেয়েছিলে তাই না? এবার তাহলে তোমার সেই ইচ্ছেটাও আমি পূরণ করে দিচ্ছি। সাচি খুব ভয় পেয়ে বলে, আমি তো মরতে চাই না, প্লিজ আমাকে মেরো না। অন্যদিকে দেখা যায় ইয়াথার্থ এসিপিকে বলে, সাচি যখন কোথাও ফেঁসে যায় তখন সে নিজেকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। সে এখন মেন্টালি আনস্টেবল। আমার মনে হচ্ছে সে হাকবুলকে অ্যাট্রাক্ট করে নিজের কাজ হাসিল করার চেষ্টা করবে। আর এমনটা সে তার মেন্টাল প্রবলেমের কারণেই করছে। এবার এই সবকিছু চিন্তা করে এসিপি বলে, সিচুয়েশন ধীরে ধীরে আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। এখন স্পেশাল ফোর্স চলে আসার আগে আপনি 50 লাখ টাকা জোগাড় করেই ফেলুন। এবার ইয়াথার্থ বলে, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু না বলেও আর পারছি না। আসলে সাচির সাথে কারো অ্যাফেয়ার চলছে। সে তার বয়ফ্রেন্ডের কথা শুনে ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, লকারের পাসওয়ার্ড সবকিছু চেঞ্জ করে ফেলেছে। সে সব টাকা পয়সা নিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালানোর প্ল্যানও করেছে। এদিকে সাচিকে দেখানো হয় সে হাকবুলকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু হাকবুল তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। সে বলে, বেশি কথা বললে একেবারে মাথায় গুলি করে দেব। তখনই হাকবুলের মনে পড়ে সাচির হাজবেন্ড তো তাকে ওষুধ খাওয়ানোর কথা বলেছিল। তাই সে বাথরুমে গিয়ে সুইচ বোর্ডের পেছনে লুকানো ওষুধ বের করে আনে। এরপর সে সাচিকে দিয়ে 2 কাপ চা বানায়। সাচি যখন চিনি আনার জন্য পেছনে ফেরে তখনই হাকবুল সাচির চায়ে 2টা ওষুধ মিশিয়ে দেয়। চা খাওয়ার পর হাকবুল আবারও সাচিকে চেয়ারের সাথে বেঁধে রাখে। হাকবুল বলে, আমি তোমাকে চায়ের সাথে ওষুধ মিশিয়ে খাইয়েছি। এবার বলো, তুমি ওষুধ খাওয়ার আগে সুস্থ ছিলে নাকি এখন সুস্থ আছো? তুমি তো আমার সাথে পালিয়ে যেতে চেয়েছিলে। এই সব কিছু কি তোমার মনে পড়েছে? কিন্তু সাচি কোনো কথার উত্তর দিচ্ছে না দেখে হাকবুল রেগে গিয়ে এসিপিকে বলে, আমি আর অপেক্ষা করব না। আমার এখন আর জিবরানকে দরকার নেই। আমার জন্য এখনই টাকা আর একটা গাড়ির ব্যবস্থা করো। ইয়াথার্থ এসিপিকে বলে, আমি যে করেই হোক টাকা জোগাড় করছি, কিন্তু আমাকে কথা দিন এর মধ্যে আপনি কোনো ধরনের উল্টাপাল্টা কিছু করবেন না। এরপর ইয়াথার্থ মাইক দিয়ে হাকবুলকে বলে, আমি টাকা আর গাড়ি আনতে যাচ্ছি, কিন্তু তুমি আমার ওয়াইফের কোনো ক্ষতি করো না। এরপর দেখা যায় ইয়াথার্থ তার ব্যাংক থেকে সব টাকা তুলে নেয়। তার অ্যাকাউন্টে 35 লক্ষ টাকা ছিল। বাকি টাকা ধার করার জন্য সে তার এক ফ্রেন্ডকে কল করে। তার ফ্রেন্ড বলে, তুমি আমার কাছে চলে এসো, আমি এখনই টাকার ব্যবস্থা করছি। এদিকে দেখা যায় সাচি হাকবুলকে বলছে, আমার খুব খিদে লেগেছে। হাকবুল বলে, তাহলে খিদে সহ্য করে থাকো। সাচি বলে, আমাকে অন্তত জুস খেতে দাও, জুস ফ্রিজে রাখা আছে। হাকবুল জুস এনে সাচির হাতের বাঁধন খুলতেই যাবে তখনই সাচি বলে, তুমি নিজেই আমাকে খাইয়ে দাও। এটা শুনে হাকবুল সাচিকে জুস খাইয়ে দেয়। এরপরই দেখা যায় সাচি আবারও হাকবুলকে ফাঁসানো ট্রাই করতে থাকে আর বলে, এত আদর করে আমার হাজবেন্ডও তো কখনো আমাকে কিছু খাওয়ায়নি। তুমি আমার হাত খুলে দাও, আমিও তোমাকে জুস খাইয়ে দিচ্ছি। এটা শুনে হাকবুলও সাচির হাত খুলে দেয় আর সাচি তাকে জুস খাইয়ে দেয়। তার মানে হাকবুল আবারও সাচির জালে ফেসে যাচ্ছে। এক সময় সাচি হাকবুলের হাত থেকে গানটা নিতে চায়, কিন্তু হাকবুল তো এবার আগেই সাচির চালাকিটা বুঝে ফেলেছে। হাকবুল বলে, তুমি কি বারবার আমাকে বোকা বানাবে নাকি? সাচি বলে, তুমি তো আমার মুডটাই খারাপ করে দিলে। তুমিও তাহলে ওর আর ইয়াথার্থের মতোই সেম। হাকবুল জিজ্ঞেস করে, ওটা কে? সাচি বলে, আছে একজন। আমি তার সাথে পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি চলে এলে, তাই ওর সাথে পালানোর প্ল্যান ক্যান্সেল। এখন আমি তোমার সাথে পালাবো। এভাবেই দেখতে দেখতে সেদিন রাত হয়ে যায় আর ইয়াথার্থ 50 লক্ষ টাকা নিয়ে বিল্ডিংয়ের নিচে চলে আসে। ইয়াথার্থকে ওপরে পাঠানোর আগে এসিপি তার পুরো টিমকে অ্যালার্ট থাকতে বলে। পরে এসিপি ইয়াথার্থকে বলে, এখন আপনি একাই উপরে যাবেন, তবে আপনাকে কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। অন্যদিকে দেখা যায় হাকবুল সাচিকে বলে, টাকাটা পেয়ে গেলে আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। এরপর সে সাচিকে নিয়ে বাথরুমে এসে ওষুধটা কোথায় লুকানো ছিল সেটা দেখায়। সে সাচিকে বলে, আজকের পর থেকে কেউ তোমাকে আর কোনো ওষুধ খাওয়াবে না। এটা বলেই হাকবুল সব ওষুধ কমোডে ফেলে দেয় আর সে সাচিকে জড়িয়ে ধরে। এদিকে ইয়াথার্থ টাকা ভর্তি ব্যাগ নিয়ে তার ফ্ল্যাটে যাচ্ছে। তবে ইয়াথার্থ যাওয়ার কিছুক্ষণ পরেই তার ফ্ল্যাট থেকে গুলি চলার শব্দ শোনা যায়। এসিপি তো তার টিম নিয়ে সাথে সাথে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। এসিপি তাদের ফ্ল্যাটে ঢুকেই দেখে সাচি মারা গেছে। ইয়াথার্থ সাচির ডেড বডিটা তার কোলে নিয়ে বসে আছে। তাদের সামনে হাকবুলও বসে আছে আর গানটা তার সামনেই রাখা। এটা দেখে এসিপি হাকবুলকে ধরে টেনে হিচড়ে ফ্ল্যাটের বাইরে নিয়ে যাচ্ছে।
তবে হাকবুল বারবার বলার চেষ্টা করছে আমি ওকে মারিনি, আমি নির্দোষ। কিন্তু এসিপি তার কোনো কথাই শুনছে না। হাকবুল চিৎকার করে বলে আমি গুলি করিনি, তাকে মারতে হলে তো অনেক আগেই মেরে ফেলতাম। কিন্তু পুলিশ হাকবুলকে থানায় নিয়ে যায় আর সাচির ডেড বডিকে হসপিটালে পাঠানো হয়। এর পরের সিনে দেখা যায় কোর্টে এই কেসের শুনানি চলছে। ইয়াথার্থ কাঠগড়ায় দাঁড়িয়ে কোর্টকে বলে সেদিন আমি যখন ফ্ল্যাটে ঢুকি তখন হাকবুল হাতে গান নিয়ে দাঁড়িয়েছিল। আমি সেখানে গিয়েই টাকার ব্যাগটা হাকবুলকে দিয়ে দেই। সাচিও বারবার বলছিল ইয়াথার্থ ওকে টাকাটা দিয়ে দাও আর তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু সাচির এই কথা শুনে কেন জানি হাকবুল খুব বেশি রেগে যায়। হাকবুল সাচিকে বলে ম্যাডাম, আগেই বলেছিলাম আমি ধোঁকা একেবারেই সহ্য করতে পারি না। এরপরে হাকবুল এলোপাথারি গুলি চালানো শুরু করে দেয় আর সাচির গায়ে ৩টা গুলি লাগে। সাচি সেখানেই মারা যায়। এরপর এসিপি স্যার সেখানে আসে আর পরে যা কিছু হয়েছে তিনি সবকিছুই জানেন। এবার জাজ হাকবুলকে বলে তুমি নিজের পক্ষে কি কিছু বলতে চাও? হাকবুল বলে আমরা দুজনে একজন আরেকজনকে ভালোবাসতাম, আমরা একসাথে থাকতে চেয়েছিলাম। ম্যাডাম তো আমার সাথে কাশ্মীরেও পালিয়ে যেতে চেয়েছিল। ম্যাডাম আমাকে বলেছিল তার হাজবেন্ড তাকে পাগল বানানোর জন্য ওষুধ খাওয়াতো। সেদিন ম্যাডামের হাজবেন্ড যখন ফ্ল্যাটের ভেতরে এলো আমি টাকার ব্যাগ নিয়ে ম্যাডামের সাথে নিচে যেতে চেয়েছিলাম। কিন্তু ইয়াথার্থ আমাকে বলল ম্যাডামের ওষুধ কোথায়। আমি বলেছিলাম এখন তুমি আর কখনোই ম্যাডামকে সেই ওষুধ খাওয়াতে পারবে না, কারণ আমি সব ওষুধ ফ্ল্যাশ করে দিয়েছি। তখন ইয়াথার্থ বলেছিল এই কথাটা আমাকে আগে বললেই তো এত ড্রামা করতে হতো না। এরপর সে তার পকেট থেকে আরেকটা ওষুধের বোতল বের করে টেবিলের ওপরে রাখে। ইয়াথার্থ বলে তুই একে যেখানে খুশি সেখানে নিয়ে যা, শুধু এর থেকে আমার পিছু ছাড়া। ইয়াথার্থের এমন কথা শুনে ম্যাডাম আমাকে বলে তুমি আমাকে ভালোবাসো তাই না, তাহলে এখনই ইয়াথার্থের ওপরে গুলি চালাও। তাদের দুজনের এমন কথা শুনে আমি তো একেবারেই কনফিউজড হয়ে যাই যে এখানে হচ্ছেটা কি। তবে এই সুযোগে ইয়াথার্থ ধীরে ধীরে আমার কাছে চলে আসে আর আমার হাত থেকে গানটা কেড়ে নেয়ার চেষ্টা করে। এরপর সে নিজেই সাচির উপরে অনেকবার গান ফায়ার করে। আমি তো ম্যাডামকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু ম্যাডামের হাজবেন্ডই তাকে মেরে ফেলেছে। পুলিশ আসার আগে সে ম্যাডামের বডিটা কোলে নিয়ে বসে পড়ে। এরপর কি হয়েছে সব এসিপি স্যার দেখেছেন। হাকবুলের বলা শেষ হলে এবার এসিপি কাঠগড়ায় এসে হাকবুলের বিরুদ্ধেই সাক্ষী দেয়। এসিপি বলে সেদিন ইয়াথার্থ তার ওয়াইফ সাচিকে বাঁচানোর সব রকম চেষ্টা করেছে। আসলে হাকবুলকে প্রথমে আমি অ্যারেস্ট করেছিলাম, তাই আমি তাকে খুব ভালো করে চিনি। ইনভেস্টিগেশনের সময় আমরা বুঝতে পেরেছিলাম যে সে মেন্টালি আনস্টেবল। তার বেশিরভাগ কথাই সে নিজে বানিয়ে বানিয়ে বলে। আমি কোর্টে তার সাইকোলজিক্যাল রিপোর্ট আগেই জমা করে দিয়েছি। এসিপির সব কথা শুনে জাজ এই কেসের রায় ঘোষণা করে যে হাকবুলই সাচিকে খুন করেছে। তাই আগের ১৩টা মার্ডারের সাথে সাথে এই মার্ডারের জন্য হাকবুলকে ফাঁসি দেয়া হবে। তবে যতদিন তার মানসিক অবস্থা ঠিক না হচ্ছে ততদিন তাকে সরকারি পাগলাগারদে রাখা হবে। এরপরেই এসিপি হাকবুলকে গাড়িতে বসিয়ে পাগলাগারদে নিয়ে যায়। তবে কাহিনী কিন্তু এখানেই শেষ না। আসল টুইস্ট তো এবার আসবে। আসলে ইয়াথার্থ আর সাচির ডক্টর বিদ্যার মধ্যে সত্যি সত্যিই অ্যাফেয়ার চলছিল। ডক্টর সাচিকে পাগল বানানোর জন্য ইয়াথার্থকে ওই ওষুধগুলো দিয়েছিল। ইয়াথার্থ তাদের মেইটকে বলে এই ওষুধগুলো ম্যাডামকে ৬ ঘন্টা পরে পরে খাওয়াতে হবে, আর এইগুলো সরাসরি খাওয়ানো যাবে না, অন্য খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। ইয়াথার্থ যখন টাকা আনার জন্য যায় তখন ডক্টর তাকে বলে ওই ওষুধগুলো যদি পুলিশের হাতে পড়ে যায় তাহলে কিন্তু আমরা দুজনেই ফেঁসে যাব। এরপর ডক্টর তাকে অন্য ওষুধ দিয়ে বলে আগের ওষুধের জায়গায় এগুলো রেখে দিতে। কিন্তু এই কাজটা তো অলরেডি হাকবুল করেই ফেলেছে। সে নিজেই আগের সব ওষুধগুলো কমোডে ফেলে দিয়েছিল। তবে কাহিনী কিন্তু এখনও শেষ হয়নি। সাচি আসলে ইউকে যেতে চেয়েছিল, কিন্তু পুলিশ ভেরিফিকেশনে তার ভিসা আটকে যায়। সে যখন পুলিশ স্টেশনে গিয়ে তার রাগ ঝাড়ছিল তখনই সেখানে এসিপি হরিশচন্দ্র আসে। এসিপি সাচিকে দেখে তার অফিস রুমে ডেকে আনে। আসলে সাচির সৌন্দর্য দেখে এসিপি তো তার প্রেমে পড়ে যায়। সে এবার সুন্দর সুন্দর কথা বলে সাচিকে ইমপ্রেস করার চেষ্টা করে। তারা দুজনে একজন আরেকজনের ফোন নাম্বারও নেয়। শুরুতে প্রতিদিন চ্যাটিং করতে করতে তারা দুজনে বেডরুম পর্যন্ত পৌঁছে যায়। সাচি আসলে এসিপিকে নিয়েই ইউকে যেতে চেয়েছিল, কিন্তু এসিপি তো তার পরিবার চাকরি ছেড়ে যেতে চাইছিল না। সাচি যখন এটা বুঝতে পারে সে এসিপিকে ধমকি দেয় যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য জেলেও পাঠাতে পারি, তখন তো এমনিতেও তোমার পরিবার চাকরি কিছুই থাকবে না।
এই কথা শোনার পরে থেকেই এসিপি সাচির থেকে পিছু ছাড়ানোর সুযোগ খুঁজছিল, কারণ এসিপি অলরেডি বিবাহিত আর তার দুটো বাচ্চাও আছে। তখনই কলেজ হোস্টেলে বোম ব্লাস্টিংয়ের কেসটা হয় আর পুলিশ যখন হাকবুলকে ধরে নিয়ে আসে, তখন এসিপি একা গিয়ে হাকবুলের সাথে দেখা করে। এসিপি বলে, আমি তোমাকে ফাঁসি থেকে বাঁচাতে পারি, তবে তোমাকে আমার একটা কাজ করতে হবে। এসিপি হাকবুলকে তার পুরো প্ল্যানটা বুঝিয়ে বলে। সে বলে, তুমি সাচির বাড়িতে ঢুকে তাকে হস্টেস বানাবে। এরপর যখন তার হাজবেন্ড টাকা নিয়ে যাবে, তখন তুমি সাচিকে গুলি করে মেরে ফেলবে। তাহলেই আমরা সাচিকে মারার সব দোষ তার হাজবেন্ডের ওপরে দিয়ে দেব। কোর্টে আমি তোমাকে পাগল প্রমাণ করে দেব, আর একজন পাগলের কখনো ফাঁসির শাস্তি হয় না। এরপর ঘটনার দিন এসিপি সাচিকে মেসেজ করে কনফার্ম হয় যে সে এখন বাড়িতে আছে কিনা, আর তাদের মেয়েটকে বাড়ির বাইরে পাঠিয়ে দিতে বলে। এরপর সে হাকবুলকে গান বের করে তার ওপর অ্যাটাক করার নাটক করতে বলে। হাকবুলও এসিপির কথা মতো তাকে অ্যাটাক করে গাড়ি থেকে পালিয়ে যায়। আর এভাবে এসিপি নিজেই সাচিকে মেরে ফেলার প্ল্যান করেছে। এরপর যা যা হয়েছে সেটা তো আপনারা নিজেরাই দেখলেন। এবার এসিপি হাকবুলকে এসে বলে, তুমি তোমার কাজ করেছ, আর আমিও আমার কথা রেখেছি। তোমার বন্ধু জিবরান এখন আমার কাছেই আছে। যদি আমার সাথে চালাকি করার চেষ্টা করো, তাহলে আমি জিবরানকে মেরে ফেলব। এখানেই দেখানো হয় হাকবুল সাচিকে এসিপির ব্যাপারে সব কথা বলে দিয়েছিল। সে সাচিকে বলে, এসিপি নিজেই তোমাকে মারার জন্য আমাকে পাঠিয়েছে, কিন্তু আমি এখন তোমাকে আর মারতে পারবো না। আমি তোমাকে আমার সাথে কাশ্মীরে নিয়ে যাব। তবে এসিপি যদি আমাকে মেরে ফেলে, তাহলে ম্যাডাম আপনি তাকে ছেড়ে দেবেন না। আমি সারা জীবন ওই পাগলা গারদে পচে মরতে চাই না। কিন্তু শেষ পর্যন্ত হাকবুলকে সেই পাগলা গারদেই যেতে হলো। সে এসিপিকে বারবার বলেছিল, আমি ম্যাডামকে মারিনি, তার হাজবেন্ডই তাকে মেরেছে। কিন্তু এসিপি তো যা চেয়েছিল সেটাই হয়েছে, তাই সে আর হাকবুলের কোনো কথাই পাত্তা দেয়নি। এবার দেখা যায় এইসব ট্রমার কারণে হাকবুল সত্যি সত্যি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে এখন তার আশেপাশে সব জায়গায় শুধু সাচিকেই দেখতে পায়। হাকবুল সাচিকে বলে, তুমি দেখলে আমি একটাও খুন করিনি, কিন্তু আমাকে 14টা খুনের শাস্তি দিয়ে দিল। সব মিথ্যেগুলো স্বাধীনভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর সত্যিটা পাগলাগারদে বন্দী হয়ে আছে। এটা দেখানোর পরেই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।